হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। তো গাইস, আমার এই চ্যানেলে তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষা সহ রাজ্যের যে পরীক্ষাগুলো হতে চলেছে তার 23 নাম্বার অঙ্কের ক্লাস চলছে। এর আগে টোটাল 22টা ক্লাস করানো হয়ে গেছে। যারা ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নিও, কারণ এতদিনে আমি যে অঙ্কগুলো করিয়েছি, যারা অঙ্ক একদমই পারো না বা একটু কম পারো, তারা যদি এই অঙ্কগুলো দেখে যাও, আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমরা 25-এর মধ্যে 15+ স্কোর করে আসতে পারবে। তাই অবশ্যই আমার যে বিগত ক্লাসগুলো তোমরা দেখে যেও, তোমাদের অনেক উপকার হবে। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করব। দেখো, তোমাদের জন্য একদম বাছাই করে যে সমস্ত অঙ্কগুলো মানে বিগত বছরের পরীক্ষায় এসেছিলো, সেই প্যাটার্ন অনুযায়ী তোমাদের আমি অঙ্কগুলো করাই। আর প্রত্যেকটা অঙ্কে তোমাদের বেসিক প্লাস শর্ট ট্রিক্সও করিয়ে দিই। তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। একটু বুঝতে অসুবিধা হলে ভিডিওটি পজ করে একটু টাইম নিয়ে দেখো, আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমরা প্রত্যেকটা অঙ্ক বুঝতে পারবে। ফার্স্ট অঙ্কটা কি বলছে দেখো, পার্সেন্টেজ থেকে নিয়েছি, কারণ পার্সেন্টেজ থেকে তোমাদের চাকরির পরীক্ষায় কিন্তু অনেকটা অঙ্ক থাকে। 2 থেকে 3টে বা 3 থেকে 4টে অঙ্কও থাকে তোমাদের পার্সেন্টেজ থেকে। ফার্স্ট অঙ্ক কি বলছে, এক কর্মচারীর বেতন প্রতি বছর 10% বৃদ্ধি পেয়ে তৃতীয় বছরে কত হচ্ছে 484 টাকা হলো। প্রথমে তার বেতন কত ছিল? তো এটা যারা একটু অঙ্ক কম পারো তাদের জন্য আমি বেসিকে দেখাবো, আর যারা একটু অঙ্ক বেশি পারো তাদের জন্য আমি রেশিও মেথডে জাস্ট সেকেন্ডে কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দেবো। তো ধরে নিলাম প্রথমে তার বেতন ছিল পি টাকা। পি টাকার উপরে 10% যদি বাড়ে তাহলে কত হবে? 110/100। তারপরে আবার দ্বিতীয় বছরে কি হচ্ছে, দ্বিতীয় বছরে আবার 10% বাড়ছে, তার মানে কি হচ্ছে 110/100 হয়ে তৃতীয় বছরে তার টাকার মানটা কত হচ্ছে, সে কত টাকা বেতন পাচ্ছে? 484 টাকা। তার মানে আমরা এখানে কি দেখলাম বলো তো? আমরা এখানে দেখলাম যে প্রথমে তার বেতন ছিল পি টাকা, সেই পি টাকার উপরে প্রথম বছরে 10% বেড়ে কত হয়েছে? 110/100। দ্বিতীয় বছরে 110/100 হয়ে তৃতীয় বছরে তার বেতনটা কত হচ্ছে? 484 টাকা। তো এই জন্য এটার সাথে আমরা এটা ইকুয়াল করে দিলাম। এখন যদি তুমি এখানে একটু কাটাকাটি করো, এই শূন্য দিয়ে দুটো শূন্য ক্যান্সেল হলো, আর আমরা কি পাচ্ছি দেখো, পি গুণিতক 11 কত হয়? 121। নিচে থাকছে তোমাদের 100, এই সাইডে 484। তার মানে আমরা কি পাচ্ছি? পি ইকুয়াল টু এই নিচের 100টা সাইড চেঞ্জ করলে উপরে চলে আসবে। আমি তোমাদের দেখো একদম ধরে ধরে করাই, যারা একটু অঙ্ক কম পারে তাদের জন্য কিন্তু আমি এইভাবে করাই, যে তারা একটু বুঝতে পারে, তারা যেন বুঝে অঙ্কটা করে যেন সিলেকশনটা পায়, সেজন্য এইভাবে ধরে ধরে করাই। তোমরা অবশ্যই একটু ধৈর্য নিয়ে ভিডিওটা দেখো। এখন এটাকে যদি আমি 4 দিয়ে কাটি, 4 121 কত হয়? 484। তার মানে আমরা পি ইকুয়াল টু কত পেলাম? 400 টাকা। তো প্রথমে তার বেতন কত ছিল? 400 টাকা, এটাই বলেছে। এরপরে রেশিও মেথড কি দেখো, রেশিও মেথডও সেম একই জিনিস। 10% বৃদ্ধি পাচ্ছে, তো 10%-এর ভগ্নাংশ যদি আমরা করি তাহলে কি পাই দেখো, 10/100 একবারই লেখা যেত 1/10। তো 10%কে ভগ্নাংশ করলে 1/10 পাই। তার মানে প্রথমে যদি তার বেতন 10 অনুপাত হয়ে থাকে, 1 অনুপাত বেড়ে কত হয়েছে? 11 অনুপাত। এটা প্রথম বছরে। আবার দ্বিতীয় বছরে 10% বাড়ছে, মানে 10 থেকে কত হচ্ছে? 11 হচ্ছে। তো যদি আমরা গুণ করি 10 10-এ 100, অর্থাৎ তার প্রথমে বেতন ছিল 100 অনুপাত, পরে কত হচ্ছে? 121 অনুপাত। এই 121-এর ভ্যালু দেওয়া আছে কত? 484 টাকা। 121-এর ভ্যালু দেওয়া আছে 484 টাকা। এটা আমরা কেন 2 বছর পর্যন্ত করলাম দেখো, ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার দুটো বছরে কেন 10% নিলাম? কারণ 10% বৃদ্ধি পেয়ে তৃতীয় বছরে তার বেতন হচ্ছে এত টাকা, মানে 2 বছর পরে তৃতীয় বছর যখন পড়ছে তার বেতন 484 টাকা হচ্ছে। এই জন্য আমরা কিন্তু দুটো বছর এখানে কাউন্ট করেছি। এটা কিন্তু মাথায় রেখো, তোমরা অনেকে যদি 3 বছর কাউন্ট করে দাও না তাহলে কিন্তু উত্তর আসবে না। তো 121-এর ভ্যালু 484 টাকা হলে 1 অনুপাতের ভ্যালু হবে 4 টাকা। আমাদের প্রাথমিক অবস্থায় ছিল 100 অনুপাত, তাহলে 100 অনুপাতের ভ্যালু হয়ে যাবে 4 গুণ 100 মানে 400 টাকা। তো এইভাবে রেশিও মেথডেও করতে পারো, এইভাবে তোমরা পি ধরে এক্স ধরেও করতে পারো, কোনো ইস্যু নেই, জাস্ট সেকেন্ডে উত্তর বেরিয়ে আসবে। তাহলে 400 টাকা আমরা পেয়ে গেলাম। পরে অঙ্কটা দেখব কি বলছে। দেখো, পরের অঙ্ক বলছে 3টি সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাদের বর্গের সমষ্টি 608 হলে সংখ্যা 3টি কী কী? এই টাইপের অঙ্ক তোমরা অনেকেই 9 10-এ করেছো যখন পড়তে, এখন হয়তো ভুলে গেছো। তো এরকম অনুপাত দেওয়া থাকলে এদের সাধারণ অনুপাত আমরা কি ধরে নিই? এক্স ধরে নিই। তাহলে সংখ্যাগুলো কি কি হবে? 2x, 3x আর হচ্ছে কি 5x। এখন বলছে তাদের বর্গের সমষ্টি, তার মানে যদি 2x-কে আমরা বর্গ করি
আর 3xকে বর্গ করব, 5xকে বর্গ করব, তাদের যোগ করব, করলে আমরা সমষ্টি কত পাচ্ছি? 608 পাচ্ছি। তো এখানে কত হচ্ছে? 2x তার স্কোয়ার মানে 4x স্কোয়ার, এই সাইড হচ্ছে 3 তার স্কোয়ার মানে 9x স্কোয়ার, আর 25x স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে? 608 হচ্ছে। এখন দেখো সব কটাকে যদি যোগ করি, 9 আর 4 13, 13 আর 25 কত হচ্ছে? 38x স্কোয়ার ইকুয়াল টু কত? 608। এখন এক্স স্কোয়ার ইকুয়াল টু আমরা কী পাবো? 608কে 38 দিয়ে যদি ভাগ করো, তাহলে দেখো 19 দিয়ে যদি এটাকে কাটি, 3 19 57, 19 দুগুণে 38, 19 দুগুণে 38। এখন 32কে 2 দিয়ে কাটলে 16 বাদ যাচ্ছে। তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু আমরা কত পেলাম? এক্স স্কোয়ার ইকুয়াল টু 16। তার মানে এক্স ইকুয়াল টু স্কোয়ার রুট বর্গমূল, মানে 16 বর্গমূল করলে কত হয়? 4। তাহলে এক্স ইকুয়াল টু আমরা 4 পেলাম। তো বলছে তিনটি সংখ্যার অনুপাত কত? তাহলে এক্স ইকুয়াল টু 4 পেলাম, একটা সংখ্যা 2x, তার মানে 2 × 4 কত হচ্ছে? 8 হচ্ছে। তো 8 কোথায় আছে? অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো এখানে 2 × 4, 3 × 4, আর কী হবে? 5 × 4। তাহলে 4 2 8, 3 4 12, 4 5 20। এটাই হচ্ছে তিনটে সংখ্যার অনুপাত হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা দেখো এইভাবে আমি কিন্তু করলাম ধরে ধরে, এটা আরও ইজিলি করা যায়। কিভাবে করা যায় দেখো, তোমার যদি বেসিক ক্লিয়ার থাকে তুমি কিভাবে করবে? বেসিক ক্লিয়ার থাকলে তোমরা জাস্ট কি করবে? এই 608কে 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার 9, 5 এর স্কোয়ার 25, তার মানে টোটাল কত হচ্ছে? 38 দিয়ে ভাগ করে বর্গমূল করবে, করলে কত পাবে? 16 তার বর্গমূল 4। এখন কি হচ্ছে? 2 এর সাথে 4 গুণ করলে 8, 3 এর সাথে 4 গুণ করলে 12, 5 এর সাথে 4 গুণ করলে 20। এটাই হচ্ছে অ্যান্সার। তো যেটা আমি বেসিক দেখালাম, সেই বেসিক থেকে তোমরা যদি বেসিক ক্লিয়ার থাকে তাহলে এইভাবে সেকেন্ডে করে দিতে পারবে। পরের প্রশ্ন দেখতে বড়, জাস্ট সেকেন্ডে উত্তর হয়ে যাবে। একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় 100 জন ছাত্রের গণিতের নম্বরের গড় নির্ণয় করার সময় ভুলবশত একজনের নম্বর 56 এর স্থলে 66 ধরায় গড় পাওয়া গেল 50। তাহলে ওই স্কুলে বিদ্যালয়, ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা 100 জন। এখন একজনের নাম্বার যে পেয়েছিল 56, সেখানে কি ধরা হয়েছে? 66 ধরা হয়েছে। কত বেশি ধরা হয়েছে বলো তো? 10 বেশি ধরা হয়েছে। পেয়েছে 56, কিন্তু কাউন্ট করা হয়েছে কত? 66, 10 বেশি ধরে ফেলেছে। এর জন্য গড় হয়েছে কত? 50। তাহলে 100 জনের নম্বরের সমষ্টি কত হয়ে যাবে? 100 গুণিতক 50। কারণ একজন যদি গড় যদি 50 হয়, তাহলে 100 জনের সমষ্টি বের করার সূত্র কি? 100 × যতজন আছে সেই গড় দিয়ে গুণ করে দিলে সমষ্টি বেরিয়ে আসবে। তো এত হচ্ছে সমষ্টি। এবারে দেখো, প্রাপ্ত নম্বরে প্রকৃত গড় বের করতে গেলে আমাদের কি করতে হবে? শর্ট ট্রিক্সে যদি করতে চাও, তাহলে এখানে কত বেশি হয়েছে? 10 বেশি ধরা হয়েছে, 10 এখান থেকে বিয়োগ করে দাও। আর কতজন ছেলে মেয়ে ছিল? 100 জন ছাত্রছাত্রী, তো 100 দিয়ে ভাগ দাও। কেন হচ্ছে ডিটেলস দেখাচ্ছি, কোনো ইস্যু নেই। দেখো 100 আর 50 গুণ করলে তোমরা পাবে 5000, আর 5000 থেকে 10 বিয়োগ করলে 4990 ভাগ 100, ক্যালকুলেশন করলে পাবে 49.9। তাহলে নম্বরে প্রকৃত গড় কত? 49.9। এটা তোমাদের শর্ট ট্রিক্স, বেসিকটা তোমাদের দেখাচ্ছি। দেখো বেসিক থেকেই কিন্তু ট্রিক্সটা আসে। এখানে কিভাবে করলাম? গড় বলা আছে 50, তাহলে 100 জনের নম্বরের সমষ্টি কত হবে? 100 × 50। ভুলবশত 10 বেশি ধরা হয়েছে, পেয়েছে 56, ধরেছে কত? 66, তাই জন্য 10 মাইনাস করে 100 দিয়ে ভাগ করলে আমরা ওই নম্বরে প্রকৃত গড়টা পেয়ে যাই। এখন বেসিকভাবে তোমাদের দেখাবো এক্স ধরে নাও নম্বরে প্রকৃত গড় ছিল এক্স, তাহলে 100 জন ছাত্রের নাম্বারের যে সমষ্টি কত হবে? 100 × x। বাট ভুলবশত কত হয়ে গেছে? গড় 50, তাহলে 100 জনের নাম্বারের সমষ্টি কত হবে? 50 হলে 100 × 50। তো এই ডিফারেন্সটা কেন হচ্ছে? দেখো 100 গুণিতক 50 মাইনাস 100 গুণিতক x, এটা হচ্ছে কেন? এই ডিফারেন্সটা হচ্ছে, সে পেয়েছিল 56 কিন্তু ধরা হয়েছে 66, অর্থাৎ 66 থেকে 56 বিয়োগ করো। তো এই জন্য ডিফারেন্সটা হচ্ছে, 10 বেশি ধরা হয়েছে। তো এদের মধ্যেও ডিফারেন্স কত হবে? 10 হবে। তার মানে উভয় পক্ষ থেকে তুমি যদি 100 কমন নাও, তাহলে কী পাবে? এই সাইডে 50 - x।
এখন 10 দিয়ে কাটলে 10 একে 10, 10 10-এ 100। তো এই সাইডে কত হচ্ছে 10 × 50 মানে 500 মাইনাস 10x, এই সাইডে থাকছে কত 1। এখন এই একটা সাইড চেঞ্জ করিয়ে এই সাইডে নিয়ে আসলে কি পাবে দেখো, 10x ইকুয়াল টু আমরা লিখতে পারি এই 1 থেকে 500 বিয়োগ হলে 499। এখন x ইকুয়াল টু 499-কে 10 দিয়ে ভাগ করলে তোমরা পাবে 49.9। এইভাবেও করতে পারো। জাস্ট শুধু মাইনাস করেছি। 100 জনের গড় কত হয়েছে 50, তাহলে সমষ্টি কত হবে 100 × 50। আর প্রকৃত গড় ধরেছি x, তাহলে 100 জনের প্রকৃত নম্বরের সমষ্টি কত হবে 100 × x। এদের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে, ভুলবশত নাম্বার বেশি ধরায় 10, তো এটা থেকে বিয়োগ করে আর এটা থেকে বিয়োগ করে আমরা ইকুয়াল করে দিলাম, করে আমাদের x এর ভ্যালু বেরিয়ে আসলো, ওটাই আমাদের নম্বরের প্রকৃত গড়। পরের প্রশ্ন দেখো, a এর আয় b এর থেকে 10% বেশি। তাহলে a এর আয় কার থেকে 10% বেশি, b এর থেকে। যার থেকে বেশি তাকে আমরা ধরে নিলাম 100, তার আয় কত 100 টাকা। তো a এর আয় 10% বেশি মানে a এর আয় কত হবে 110 টাকা। এখন বলছে b এর আয় a এর থেকে শতকরা কত কম, কার থেকে a এর থেকে। তো যার থেকে বলেছে তাকে একদম নিচেই রাখো। তো a এর থেকে কত কম 10 কম, তাহলে 110-এর সাপেক্ষে যদি 10 কম হয় তাহলে 100-এর সাপেক্ষে কত কম হবে, মানে শতকরা কত কম বলেছে। তো এই শূন্য আর এই শূন্য কাটলে কি পাচ্ছি আমরা 100/11%। তো 100/11% মানে 9.1/11%। এটাই আমাদের উত্তর। খুবই সহজ অঙ্ক, কিন্তু বারবার পরীক্ষাতে আসে। পরের প্রশ্ন দেখো, আয়তক্ষেত্র থেকে একটা অঙ্ক তোমাদের পরীক্ষা অবশ্যই আসবে। তোমরা মনে রাখবে, আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটাকে এল ধরি মানে লেন্থ, আর প্রস্থ ব্রেথ সংক্ষেপে বি ধরি। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, এরিয়া মানে ক্ষেত্রফল, এরিয়া হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ। আয়তক্ষেত্রের পরিসীমা পেরিমিটার, পরিসীমাকে ইংলিশে কি বলে পেরিমিটার, তো আমি পি দিয়ে ডিনোট করলাম। পরিসীমার ফর্মুলাটা কি হয় 2 × লেন্থ প্লাস ব্রেথ মানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখন দেখো আমাদের এখানে পরিসীমা দেওয়া আছে, আর কর্ণ যদি দেওয়া থাকে তাহলে আয়তক্ষেত্রে কর্ণ ডায়াগোনাল, আমি ডি দিয়ে লিখলাম। ডায়াগোনাল কি হয় স্কোয়ার রুট মানে বর্গমূল L² প্লাস B², এটাই হয়ে যায় তার কি কর্ণ আয়তক্ষেত্রের। তো এই সূত্র তিনটে মনে রাখবে। আয়তক্ষেত্রের এরিয়া মানে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, পরিসীমা 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আর ডায়াগোনাল যদি দেওয়া থাকে তাহলে কি হয় স্কোয়ার রুট মানে এটাকে বর্গমূল বলে, বর্গমূল দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এখন দেখো পরিসীমা দেওয়া আছে, পরিসীমা মানে কি জানি আমরা 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা দেওয়া আছে কত 16 মিটার। তো দুইটা এই সাইডে আসলে 16কে যদি ভাগ করে তাহলে আমরা কি পাই L + B মানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ পাই 16/2, তার মানে কত পাবো 8 পাবো। এখন কর্ণ দেওয়া আছে, কর্ণ মানে আমরা কি জানি, কর্ণ মানে আমরা জানি স্কোয়ার রুট L² প্লাস B² ইকুয়াল টু কত দিয়েছে 4 দিয়েছে। এখন উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে কি পাচ্ছি দেখো, এই স্কোয়ার আর স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে যায়, তার মানে আমরা পাবো L² প্লাস B² ইকুয়াল টু কত হচ্ছে 16। এখন এখান থেকে বলেছে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল মানে কি L × B। তো আমরা সবাই জানি L + B মানে A + B হোল স্কোয়ার সূত্র তো জানো, A² প্লাস 2AB। তো এখানে A মানে L, B মানে তো B আছে প্লাস B²। তো L + B এর ভ্যালু কত 8, তো 8-এর স্কোয়ার করো। L² প্লাস B² কত 16 প্লাস 2LB। এখন এখানে দেখো 8-এর স্কোয়ার করলে 64, তো আমরা কি পাচ্ছি 2LB ইকুয়াল টু 64, আর এই যে 16 এই সাইডে আসলো পাবে হচ্ছে 48। তো LB ইকুয়াল টু কত হচ্ছে 48-কে 2 দিয়ে ভাগ করলে তোমরা পাবে হচ্ছে 24, তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে 24। তো এটা তো আমি এইভাবে করলাম। এবারে জাস্ট ট্রিক্সের মাধ্যমে দেখো কিভাবে করছি। তো এটা হচ্ছে বেসিক, তো তোমাদের বেসিকটা দেখালাম, এবার তোমাদের ট্রিক্সের মাধ্যমে দেখাবো জাস্ট সেকেন্ডে কিভাবে করবে। দেখো যদি আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া থাকে আর যদি কর্ণ দেওয়া থাকে, যদি ক্ষেত্রফল বের করতে বলে, তাহলে এই ক্ষেত্রে তোমরা যেটা মনে রাখবে, এই পরিসীমা যেটা দেওয়া আছে আমি পি দিয়ে লিখলাম পেরিমিটার, একে 16 মানে যেটা দেওয়া আছে সেটাকে 2 দিয়ে ভাগ করবে, করে কত পাচ্ছ 8। ওকে 8 পেলে। কর্ণ ডায়াগোনাল কত দেওয়া আছে, ডায়াগোনাল দেওয়া আছে 4। এখন তোমরা কি করবে, ক্ষেত্রফল এরিয়া বের করার ট্রিক্সটা দেখো। এরিয়া বের করবে কিভাবে, যে পরিসীমাটা পেলে যে ডায়াগোনালটা পেলে তাদের স্কোয়ার করো, 8² - 4² করে 2 দিয়ে ভাগ দাও, তাহলে কত হচ্ছে 64
বিয়োগ 16/2, তার মানে কত হচ্ছে 48/2, তার মানে হচ্ছে 24। ব্যাস, সেকেন্ডে কিন্তু হয়ে গেল। তোমাদের প্রথমে বেসিকটা দেখালাম, এখন তোমাদের ট্রিক্স দেখালাম। কীভাবে করলাম, যে পরিসীমাটা দেওয়া আছে সেটাকে 2 দিয়ে ভাগ করে যেটা পাবে, আর কর্ণ যেটা দেওয়া আছে তাদের স্কোয়ার করে কী করবে, বিয়োগ করবে, বিয়োগ করে 2 দিয়ে ভাগ দিলে তোমাদের ক্ষেত্রফল বেরিয়ে আসবে। পরের প্রশ্ন দেখো, বলছে 3টি সংখ্যার অনুপাত দেওয়া আছে। প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যার চেয়ে 50 বেশি। তাহলে 3টি সংখ্যা অনুপাত কী কী আছে, 5 আছে, 7 আছে আর 12। প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল, তো প্রথম আর তৃতীয় সংখ্যার অনুপাত যোগ করে কত হচ্ছে, 17। দ্বিতীয় সংখ্যার চেয়ে 50 বেশি, তার মানে প্রথম আর তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যার অনুপাতের থেকে এদের ডিফারেন্স কত হবে, এই যে 10 অনুপাত, তার ভ্যালু দেওয়া আছে 50। এদের যে ডিফারেন্স যেটা হবে তার ভ্যালু কত, 50 দেওয়া আছে। তো 1 অনুপাতের ভ্যালু কত হবে, 5 হবে। বলছে সংখ্যা 3টির যোগফল কত, তো সংখ্যা 3টি অনুপাত যেটা দেওয়া আছে 5, 7, 12, তার মানে যদি 3টিকে যোগ করো 7, 5, 12, 24। তো 1 অনুপাতের ভ্যালু যদি 5 হয়, তো 24 অনুপাতের ভ্যালু কত হবে, 5, 24, 120। তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, সহজ প্রশ্ন, দেখতে একটু বড় লাগছে কিন্তু খুবই সহজ প্রশ্ন। এ ও বি সাইকেলে চেপে যথাক্রমে 8 মিটার প্রতি সেকেন্ড এবং 5 মিটার প্রতি সেকেন্ড বেগে একই অভিমুখে গতিশীল। তার মানে যদি ধরো এও এইদিকে যাচ্ছে, বিও সেম ডিরেকশনে যাচ্ছে, একই দিকে যাচ্ছে। একজনের গতিবেগ কত, এর গতিবেগ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, বি এর গতিবেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। কোনো এক সময় বি এর থেকে 180 মিটার এগিয়ে থাকে। তো মনে করো এ যখন এই পজিশানে আসে, বি তখন এই পজিশানে, তো এদের মধ্যে যে ডিস্টেন্সটা সেটা ধরে নাও 180 মিটার বলা আছে প্রশ্নে। তো এই যে ডিস্টেন্স, বি এই পজিশানে আর এ এই পজিশানে, এদের মধ্যে যে ডিস্টেন্সটা আছে সেটা কত, 180 মিটার। এখন বলছে পরবর্তী 70 সেকেন্ড পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে। এখন দুটো ব্যক্তি বা দুটো বস্তু যখন সেম ডিরেকশানে যায় তখন তাদের রিলেটিভ স্পিড কী হয় বলো তো, তখন তাদের রিলেটিভ স্পিড মাইনাস হয়ে যায়। দুজনের যে স্পিডটা দেওয়া আছে সেটা মাইনাস হয়ে তাদের রিলেটিভ স্পিডটা হয়। তো এখানে এ এর গতিবেগ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড আর বি এর হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তার মানে রিলেটিভ স্পিড কত হয়ে যাবে, 3 মিটার পার সেকেন্ড। বলছে পরবর্তী 70 সেকেন্ড পর তাদের মধ্যে দূরত্ব কত হবে। এখন ডিস্টেন্স ইকুয়াল টু কত হয়, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তো রিলেটিভ স্পিড কত পেয়েছি, 3 মিটার পার সেকেন্ড, আর টাইম বলছে 70 সেকেন্ড। তো ডিস্টেন্স কত হয়ে যাবে, 210 মিটার। এখন এটা কিন্তু উত্তর নয়, তো আমাদের উত্তর বের করতে গেলে কী করতে হবে, আগে যে 180 মিটার বলেছিল সেই 210 থেকে 180 বিয়োগ দাও, কত পাবে, 30। তো 70 সেকেন্ড পর তাদের মধ্যে যে দূরত্ব থাকবে সেটা কত, 30 মিটার। এটা অনেকেই কিন্তু বুঝতে পারবে না, আমি জানি এটা অনেকেই বুঝতে পারবে না। দেখো সেম ডিরেকশানে যখন যাবে তখন তাদের রিলেটিভ স্পিড কী হয়, তখন তাদের রিলেটিভ স্পিড, দুজনের যে গতিবেগটা দেওয়া আছে সেই গতিবেগ মাইনাস হয়ে তাদের রিলেটিভ স্পিডটা আসে। তো এখানে স্পিড, রিলেটিভ স্পিড কত হলো, 3 মিটার পার সেকেন্ড, টাইম বলা আছে 70, তো কত হচ্ছে 210। তার মানে 70 সেকেন্ড পরে এই যে এ, যার গতিবেগ 8 মিটার পার সেকেন্ড, সে 210 মিটার কী হবে, 210 মিটার এগিয়ে যাবে। কার থেকে, বি এর থেকে। বাট বি প্রথমে 180 মিটার এগিয়েছিল, এই কারণে 210 থেকে 180 বিয়োগ করলে সে কত মিটার এগিয়ে থাকবে, 30 মিটার। যদি তারা সেম ডিস্টেন্স থেকে, একই জায়গা থেকে যদি তারা যাত্রা শুরু করতো তাহলে কিন্তু 210 মিটার কী হতো, তাদের মধ্যে ডিস্টেন্স হতো। বাট বি 180 মিটার অলরেডি এগিয়ে আছে বলেই আমাদের 210 থেকে 180টা বিয়োগ করতে হয়েছে। আশা করি তোমরা এবার বুঝতে পেরেছো। পরের প্রশ্ন দেখো, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এই টাইপের অঙ্ক তোমাদের অলরেডি করানো হয়ে গেছে। একটি পিপে 12 গ্যালন জল মিশ্রিত দুধ আছে এবং এতে দুধ ও জলের অনুপাত কত, 3:1। ওই মিশ্রিত দুধ কী পরিমাণ তুলে নিয়ে পিপে ততটুকু জল ঢাললে তাতে অর্ধেক দুধ ও অর্ধেক জল হবে। তার মানে বলছে জল মিশ্রিত দুধে মিল্ক আর জলের রেশিওটা দেওয়া আছে। মিল্ক কত, মিল্ক 3:1 আর জল হচ্ছে 1:1। এখন এখান থেকে মিশ্রণ তুলে নিয়ে কতটুকু জল ঢাললে অর্ধেক দুধ অর্ধেক জল, তার মানে কী হবে, যদি 1:1 দুধ হয় তাহলে 1:1 জল হবে। মানে টোটাল যদি 2 অনুপাত থাকে মিশ্রণ, তার মধ্যে 1:1 দুধ 1:1 জল, এটাই জাস্ট। এখন দেখো কোনো একটা মিশ্রণ থেকে যদি তুমি মনে করো এখানে
জল মিশ্রিত দুধ আছে, এর মধ্যে যেটা তুমি দেখতে পাচ্ছ জল মিশ্রিত দুধ। তো অঙ্কের ক্ষেত্রে কী হয় বলো তো, এখান থেকে যদি তুমি একটা মিশ্রণ তুলে নাও তাহলে সেই মিশ্রণ উঠবে কত অনুপাতে, দেখো 3:3:1 অনুপাতে, 3:1 অনুপাতে উঠবে। এখান থেকে যদি তুমি মনে করো এখানে জল মিশ্রিত দুধ আছে 5 লিটার, তুমি এখান থেকে যদি 2 লিটার দুধ তুলে নাও, 5 থেকে যদি তুমি 2 লিটার দুধ তুলে নাও তাহলে যে মিশ্রণটা উঠবে কত অনুপাতে উঠবে, 3:1 অনুপাতে কিন্তু উঠবে, 3:1 অনুপাতে উঠবে। অর্থাৎ ওই মিশ্রণ থেকে জল মিশ্রিত দুধ তুলে নেওয়ার পরেও ওদের যে রেশিওটা, দুধ আর জলের রেশিওটা কিন্তু সেম থাকবে। বাট রেশিও চেঞ্জ কখন হবে, যখন তুমি বাইরে থেকে শুধুমাত্র জল ঢালছো তখন কিন্তু রেশিও চেঞ্জ হবে। অর্থাৎ তোমার দুধ যতটা ছিল প্রথমে 3 অনুপাত ছিল, পরেও কিন্তু কত অনুপাত থাকবে, 3 অনুপাত থাকবে। তাই আমি দুধের রেশিওটা সমান করলাম। তো এই সাইডে একের সাথে 3 গুণ করেছে অনুপাতে, তার মানে এই সাইডে তোমার একের সাথে কত গুণ করতে হবে, 3 গুণ করতে হবে। তার মানে তুমি জল কত পাচ্ছ, 3 অনুপাত পাচ্ছ। প্রথমে জল কত অনুপাত ছিল, 1 অনুপাত, বেড়ে কত অনুপাত হয়েছে, 3 অনুপাত হয়েছে। তো কতটা বেড়েছে, 2 অনুপাত কিন্তু জল বেড়ে গেছে। আগে ছিল 1 অনুপাত, পরে জল মিশিয়ে হয়েছে কত, 3 অনুপাত, তো 2 অনুপাত বেড়ে গেছে। এখন টোটাল মিশ্রণটা কত দেখো, 3 1 এখানে 3 অনুপাত আর এখানে 3 অনুপাত, তো টোটাল মিশ্রণ হচ্ছে 6 অনুপাত। তো 6 অনুপাতের মধ্যে জল কত মিশিয়েছে, 2 অনুপাত। তো এই 6-এর ভ্যালু কত দেওয়া আছে বলো তো, 6-এর ভ্যালু দেওয়া আছে 12 গ্যালন। তো 1-এর ভ্যালু কত হবে, 2 গ্যালন। আমরা জল মেশাচ্ছি কত গ্যালন, 2 গ্যালন। তো 2-এর ভ্যালু কত হয়ে যাবে, 4 গ্যালন। তো 4 গ্যালন ইজ দ্য রাইট অ্যান্সার। তো ওই মিশ্রিত দুধে কী পরিমাণ তুলে নিয়ে, তো মিশ্রিত দুধ আমরা 4 গ্যালন তুলে নিয়ে তার পরিবর্তে আমরা কতটা জল ঢালছি, 4 গ্যালন জল ঢালছি। অর্থাৎ যতটা মিশ্রণ তুলছি ততটাই কিন্তু জল ঢালছি। তো অবশ্যই মনে রেখো, কোনো একটা মিশ্রণ থেকে যতটা তোমরা মিশ্রণ তুলবে, যে রেশিওতে আসে মিশ্রণটা সেই রেশিওতে কিন্তু উঠবে। অর্থাৎ রেশিওর কিন্তু কোনো চেঞ্জ হবে না। তুমি মিশ্রণ তুলে নিলে, তো মিশ্রণ তোলার আগে দুধ আর জলের যে রেশিওটা ছিল, দুধ ছিল 3 অনুপাত, জল ছিল 1 অনুপাত, সেটাই কিন্তু থাকবে। চেঞ্জ কখন হবে, যখন তুমি শুধুমাত্র জল মেশাচ্ছ তখন কিন্তু যে রেশিওটা সেটা কিন্তু চেঞ্জ হয়েছে, তার আগে কিন্তু চেঞ্জ হবে না। এইটুকু কিন্তু মাথায় রাখতেই হবে। দেখো এই অঙ্কটা পরে করাবো, অনেকেই হয়তো এখন দেখে ভয় পেয়ে যাবে, তো পরে করাচ্ছি। যাদের দরকার তারা একটু শেষের দিকে দেখে নিও। ট্রেনের অঙ্কগুলো পরীক্ষা আসে, এটাও কিন্তু পরে করাবো। যারা একটু অঙ্ক কম পারে তাদের জন্য সহজগুলো করিয়ে দিই, আর যেগুলো একটু মডারেট টাইপের আছে এগুলো কিন্তু কঠিন না, এগুলো সহজই, কিন্তু অনেকের কাছে কঠিন মনে হতে পারে। তো এগুলো পরে রাখছি, যাদের দরকার তারা শেষের দিকে দেখে নেবে। পরের এই অঙ্কটা দেখো, জাস্ট আমরা বেসিকেই করব, এটা বেসিকে করলে তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। বলছে একই হার সুদে 300 টাকা 4 বছরের জন্য আর 500 টাকা 3 বছরের জন্য ধার দিয়ে মোট সুদ 160 টাকা পাওয়া গেল। তাহলে আমরা সুদের ক্ষেত্রে ফর্মুলা কী জানি, সুদ আই ইকুয়াল টু PTR/100। তো প্রথম ক্ষেত্রে মূলধন কত, 300 টাকা, ইন্টু টাইম কত, 4 বছর, রেট অফ ইন্টারেস্ট আর, নিচে কত হচ্ছে 100, প্লাস পরের ক্ষেত্রে কত হচ্ছে 500 টাকার 3 বছরের ওপরে R% হারে সুদ। এবারে এই দুটো সুদ যোগ করে আমরা কত পাচ্ছি, 162। এখন এটা ক্যালকুলেশন করলেই তোমাদের কি চলে আসবে, এটা ক্যালকুলেশন করলেই তোমরা পেয়ে যাবে রেট অফ ইন্টারেস্ট। এখন দুটো শূন্য দিয়ে দুটো শূন্য ক্যান্সেল হলো, এই দুটো শূন্য দিয়ে এই দুটো শূন্য ক্যান্সেল হলো, তো কত হচ্ছে 3 4 12, আর এই সাইড হচ্ছে 3 5 15, তার মানে হচ্ছে টোটাল 27 আর এর ভ্যালু কত, 162। তো আর ইকুয়াল টু কত হচ্ছে 162 ভাগ 27। তো 6 20 120, 6 7 42, তো এর 27 দিয়ে কাটলে 6% ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো কিছুই নেই, জাস্ট বেসিকে করলাম কিন্তু সেকেন্ডের মধ্যে হয়ে গেল। তো যেগুলো বেসিকেই হয়ে যায় সেগুলো কিন্তু ট্রিক্স অ্যাপ্লাই করার দরকার নেই, কারণ কত ট্রিক্স মনে রাখবে তোমাদের কিন্তু এরকম হাজার হাজার ট্রিক্স আছে অঙ্কের। তো হাজার হাজার ট্রিক্স মনে রাখা তো সম্ভব নয়, সেই জন্য বেসিকটা তোমরা জোর দেবে, বেসিক জানলে নিজেরাই ট্রিক্স বানাতে পারবে। পরের অঙ্ক দেখো কি বলছে, দুটি সংখ্যার অনুপাত 7:10, ওই দুটি সংখ্যার প্রত্যেকটি থেকে যদি 12 বিয়োগ করা যায় তবে তাদের অনুপাত কত হয়, 1:2। যদি ওই সংখ্যার সাথে 15 যোগ করা হয় তবে তাদের অনুপাত কত হবে। সহজ অঙ্ক, কিন্তু খুবই সহজ অঙ্ক। দুটো সংখ্যার অনুপাত কত বলছে, 7:10, 12 বিয়োগ করে অনুপাত কত হচ্ছে, 1:2। এখন দেখো এদের মধ্যে আমরা ডিফারেন্সটা দেখব, ডিফারেন্স আমাদের সেম আছে কিনা চেক করতে হবে। তো 7 আর 1-এর ডিফারেন্স কত, 6, আর 10 আর 2-এর ডিফারেন্স হচ্ছে 8। ডিফারেন্স সেম নেই, তখন আমরা কি করব, দেখো এই 2 আর 1 বিয়োগ করলে কত পাবে, ডিফারেন্স 1, আর 7 আর 10-এর ডিফারেন্স কত, 3।
তো এখন এই 3 দিয়ে এই রেশিওকে গুণ করো, এই দুটো রেশিওকে গুণ করো 1 আর 2কে, আর এই 1 দিয়ে 7 আর 10কে গুণ করো। কত দিয়ে? 1 দিয়ে 7 আর 10কে গুণ। তো 1 দিয়ে 7 আর 10কে গুণ করলে তোমরা পাবে 7 1 কে 7, 10 1 কে 10। আর 3 দিয়ে 1 আর 2কে গুণ করলে কত হচ্ছে? 3 1 কে 3, 3 দুগুণে 6। এবারে দেখো তোমাদের ডিফারেন্স কিন্তু সেম হয়ে গেছে, এখানে 4 পাচ্ছ, এখানে 10 থেকে 6 বিয়োগ করলে 4। আর এই 4-এর ভ্যালু কত দেওয়া আছে? 12, কারণ আমরা উভয় পক্ষ থেকে কত বিয়োগ করছি? 12 বিয়োগ করছি। তো এই 4 অনুপাতের ভ্যালু দেওয়া আছে 12, 1 অনুপাতের ভ্যালু কত পাবে? 3 অনুপাত পাবে। এখন দেখো সংখ্যা দুটো কী কী? 7 আর 10। তাহলে 1 অনুপাতের ভ্যালু 3 হলে 7 অনুপাতের ভ্যালু কত হবে? 7 অনুপাতের ভ্যালু হচ্ছে 3 7 21। আর 10 অনুপাতের ভ্যালু কত হবে? 3 10 30। তাহলে সংখ্যা দুটি আমরা কত কত পেলাম? 21 আর 30 পেলাম। এখন বলছে এদের সঙ্গে যদি 15 যোগ করা হয় তবে তাদের অনুপাত কত হবে? এখন 15 যোগ করে দাও। তো এই সাইডে পাবে 21 আর 15 যোগ করলে 36, আর এই সাইডে 30 আর 15 করলে পাবে 45। এখন এটাকে যদি তুমি ছোটো করো, 9 দিয়ে ভাগ করো প্রত্যেকটাকে, তাহলে কত পাচ্ছ? 4 9 36, 5 9 45। তো 4:5, 4:5 ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। আমাদের এখানে প্রথমে ডিফারেন্স চেক করতে হবে। ডিফারেন্স সেম না হলে আমরা কি করব? এই দুটো যে রেশিও দেওয়া আছে তাদের ডিফারেন্স নিয়ে এই 7 আর 10-এর যে ডিফারেন্স সেটা দিয়ে আমরা 1 আর 2কে গুণ করেছি, আর 1 আর 2-এর ডিফারেন্স নিয়ে 7 আর 10কে গুণ করেছি, করলে কিন্তু এই ডিফারেন্স সেম হয়ে যায়। এখন এই যে 4 অনুপাতের ভ্যালু সেটাই দেওয়া আছে 12, 1 অনুপাতের ভ্যালু আমরা পেলাম 3। এখন আমাদের সংখ্যা দুটো হচ্ছে 7 অনুপাত আর 10 অনুপাত। তো 7 অনুপাতের ভ্যালু 21 হবে আর 10 অনুপাতের ভ্যালু 30। তারপরে আবার বলছে কি 15 যোগ করা হলে তবে তাদের অনুপাত কত হবে। এখন 15 যোগ করে তাদের অনুপাত পেলাম কত? পরের অঙ্ক দেখো, বলছে একটি শ্রেণীতে মোট 24 জন ছাত্রের গড় ওজন 35। তো 24 জন ছাত্রের গড় ওজন, এভারেজ যে ওয়েটটা কত বলছে? 35 কেজি। যদি তাদের শিক্ষকের ওজন যোগ করা হয় তবে ওই গড় ওজন আরও কত হয়? 400 গ্রাম বেড়ে যায়। তার মানে যদি তাদের সঙ্গে যদি শিক্ষক অ্যাড হয় তাহলে এখন কতজন হচ্ছে? 25 জন। তো 25 জনের গড় ওজন আরও কত বেড়ে যাচ্ছে? 400 গ্রাম। তার মানে এখন গড় ওজন কত হচ্ছে? 35.4 কেজি হচ্ছে, 400 গ্রাম বেড়ে যাচ্ছে। বলছে শিক্ষকের ওজন কত। এখন তোমরা কীভাবে বের করতে পারো? দেখো এই 25 আর 35.4 গুণ করবে, আর 24 আর 35 গুণ করে মাইনাস করলে বেরিয়ে আসবে। তো 25 গুণিতক 35.4 মাইনাস 24 গুণিতক 35, এভাবেও করতে পারো। এখন এখান থেকে দেখো 25 আছে আর এখানে 35, তার মানে যদি তুমি 5 কমন নিয়ে নাও তার মানে কত পাচ্ছ? 5 5 25, 35.4 মাইনাস 24 গুণিতক 7, কারণ 35-এর থেকে 5 কমন নিলে 7 থাকে। এখন এটা ক্যালকুলেশন করলে তোমাদের উত্তর চলে আসবে। বাট সহজ যেটা হয় সেটা কি বলো তো? যেটা সহজ হয় সেটা হচ্ছে এভারেজ ওয়েট কত ছিল 24 জনের? 35 কেজি। এখন আর একজন ওই দলে যোগ দিয়েছে শিক্ষক, তার জন্য এভারেজ ওয়েট কত বেড়ে গেছে? 400 গ্রাম বেড়ে গেছে। তো 400 গ্রাম মানে কত? 0.4 কেজি। তো প্রত্যেকের ওয়েট 0.4 কেজি করে বেড়ে গেছে, তার মানে কতজনের বেড়েছে? 25 জনের বেড়েছে। তো 35 প্লাস 25 গুণিতক 0.4 করো, করলে কত হচ্ছে দেখো? 35 প্লাস 4 25 100, আর পয়েন্ট ছিল তার মানে 10, তার মানে কত হয়ে যাবে? শিক্ষকের ওজন 45 কেজি। তো এইভাবে যেটা বলেছি এইভাবে তোমরা মাইনাস করে 5 দিয়ে গুণ করলেও কিন্তু সেম উত্তর আসবে, আর যেটা বললাম এইভাবে করলেও কিন্তু তোমাদের উত্তর শর্টকাটে হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে করেছি। দেখো 35 কেজি ছিল এভারেজ ওয়েট, তো এই 35-এর সাথে ওয়েটটা বেড়ে যাচ্ছে কী কারণে? 24 জন ছিল তাদের সাথে একজন যোগ হচ্ছে 25 জন, আর কত করে বাড়ছে? 400 গ্রাম। 400 গ্রাম মানে কত? 0.4 কেজি। তাহলে প্রত্যেকের 0.4 কেজি করে বাড়ছে, তো 25-এর সাথে 0.4 কেজি গুণ করবে, কত হচ্ছে? 10। তো 35 প্লাস 10 মানে শিক্ষকের ওজন কত হয়ে যাচ্ছে? 45 কেজি। আর বেসিকটাতেও দেখিয়ে দিলাম, এটা ক্যালকুলেশন করলে তোমাদের উত্তরও চলে আসবে। তো রাইট অ্যান্সার 45 কেজি। পরের অঙ্কটা দেখো কি বলছে, 6টি কর্মিক সংখ্যার প্রথম 3টি যোগফল 36, বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি কত? এটা তোমাদের বেসিক দেখাবো প্লাস শর্ট ট্রিক্স দেখাবো। যখন বলছে 3টি ক্রমিক সংখ্যার মানে 6টি ক্রমিক সংখ্যার প্রথম 3টি যোগফল বলেছে, তার মানে এই 36কে 3 দিয়ে ভাগ দাও, কত হচ্ছে? 12। তো এই 12-এর সাথে 1 যোগ করলে পাবে হচ্ছে 13, আর 1 মাইনাস করলে পাবে 11। তো প্রথম 3টি সংখ্যা হচ্ছে 11 12 13, ঠিক আছে? প্রথম 3টি সংখ্যা হচ্ছে 11 12 13। তো শেষের সংখ্যা কী হবে? 14 15 আর 16।
এখন বলছে কি বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি কত? বৃহত্তম কত 11 আর বৃহত্তম 16, ক্ষুদ্রতম 11। তো এদের যোগ করলে কত হবে? 11 + 16 27। জাস্ট সেকেন্ড উত্তর চলে আসলো। এবারে তোমরা কীভাবে করবে দেখো, বলছে প্রথম তিনটির যোগফল। তো প্রথম তিনটি সংখ্যা ধরে নিলাম, একটা যদি x-1 হয়, আরেকটা যদি x হয়, আর একটা যদি x+1 হয়, তো এদের যোগফল কত বলছে? 36। তো সবগুলো যোগ করে দাও। তো এখানে কটা এক্স আছে? 3টে এক্স আছে। তো 3x আর -1 + 1 এরা ক্যান্সেল হয়ে যায়, ইকুয়াল টু কত? 36। তার মানে 3x ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? 36। এক্স ইকুয়াল টু কত হবে? 36/3, তার মানে 12 হয়ে যাচ্ছে। তো 12 থেকে 1 বিয়োগ করলে 11, 11 থেকে 1 যোগ করলে 13। তো এই প্রথম তিনটে সংখ্যা পরবর্তী সংখ্যা হয়ে যাবে 14, 15, 16, যোগ করলে তোমরা পেয়ে যাবে 27, তোমাদের উত্তর হবে। পরের অঙ্ক দেখো, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি হচ্ছে 7। সংখ্যাটি থেকে 27 বিয়োগ করলে অঙ্ক দুটি স্থান বিনিময় করে। তার মানে যদি ধরো একক স্থানীয় অঙ্ক x আর দশক স্থানীয় অঙ্ক যদি ধরো y, তার মানে সংখ্যাটি কী হবে? সংখ্যাটি হয়ে যাবে 10y + x। এখন বলছে অঙ্ক দুটির সমষ্টি x + y = কত দেওয়া আছে? 7। এখন আমরা এখানে চেক করব কোন অপশানে অঙ্ক দুটির সমষ্টি 7 আছে। তো দেখো 4 আর 3 যোগ করলে পাবে হচ্ছে 7, 6 আর 1 যোগ করলে পাবে 7, 5 আর 2 যোগ করলে পাবে 7। তো এটা দেখে কিন্তু আমরা বুঝতে পারছি না যে কোনটা আমাদের উত্তর আসবে। বাট আমাদের পরের ক্ষেত্রে কি বলছে দেখো, সংখ্যাটি থেকে 27 বিয়োগ করলে, তো সংখ্যা আমরা কত পেয়েছি? 10y + x। এখান থেকে যদি তুমি 27 বিয়োগ করো তাহলে অঙ্ক দেয় স্থান বিনিময় করে, মানে এখানে এক্সটা 10-এর পাশে আসবে, কী হবে? 10x + y। এখন এখান থেকে অপশানগুলো, এটা দেখো, এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। তার মানে এখানে 3টা হচ্ছে x-এর মান আর 4টা হচ্ছে y-এর মান। তো y-এর জায়গায় y-এর ভ্যালু, x-এর জায়গায় x-এর ভ্যালু বসিয়ে দেখবে কোনটাতে দুই সাইড ইকুয়াল হচ্ছে, যেটাতে হবে সেটা তোমাদের রাইট অ্যান্সার হবে। তো দেখো এখানে 52 তোমাদের উত্তর হয়ে যাবে। তোমরা 5 মানে y-এর ভ্যালু, 2 মানে x-এর ভ্যালু। তো এখন y-এর জায়গায় 5 বসাও, তাহলে কত হচ্ছে? 10 × 5, আর x-এর ভ্যালু কত? 2 -27। তো কত হচ্ছে? 5 × 10 = 50, 52 থেকে 27 বিয়োগ করলে তোমরা পাবে 25। তো এই সাইডে এক্সের জায়গায় 2 বসাও, তো 10 × 2 = 20 + 5, 10 × 2 + 5। তো এই সাইডে কত হচ্ছে? 25। তো এইভাবে ভ্যালু পুট করেও কিন্তু তোমরা এই অঙ্কগুলো তাড়াতাড়ি করতে পারবে। তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। পরের অঙ্কটা কি বলছে দেখো, 75 মিটার লম্বা একটি ট্রেন 40 কিলোমিটার/ঘন্টা গতিতে আর 60 কিলোমিটার/ঘন্টা বেগে বিপরীত দিক থেকে আসা 100 মিটার লম্বা অপর একটি ট্রেনকে কত সময়ে অতিক্রম করবে? যখন দুটো ট্রেন, দেখো একটা ট্রেন এই দিক থেকে যাচ্ছে, কত মিটার লম্বা? 75 মিটার লম্বা, কত গতিবেগে? 40 কিমি/আওয়ার। অপর একটা ট্রেন এই দিক থেকে আসছে, যার গতিবেগ হচ্ছে 60 কিলোমিটার/আওয়ার, আর লম্বা কত? 100 মিটার লম্বা। তো যখন দুটো ট্রেন একে অপরকে অতিক্রম করে, তখন ট্রেন দুটো কী করে? একে অপরের যে দৈর্ঘ্যটা দেওয়া আছে সেটা কিন্তু অতিক্রম করে। তো টোটাল যে লেন্থ মানে ডিস্টেন্স কতটা কভার করে? দুটো ট্রেনের যে লেন্থ দেওয়া আছে সেই লেন্থের যে যোগফলটা সেটা কিন্তু কভার করে। তো ডিস্টেন্স এখানে কত হয়ে যাবে? তো ট্রেন দুটো কতটা লেন্থ কভার করছে? 100 + 75। তো দুটো ট্রেন কিন্তু যখন একে অপরকে অতিক্রম করবে তখন কিন্তু তারা 175 মিটার ডিস্টেন্স অতিক্রম করবে। আর যখন একে অপরের বিপরীত দিকে যাবে তখন স্পিডটা কী হবে? রিলেটিভ স্পিড কী হবে? যোগ হয়ে যাবে। একজন যাচ্ছে 40-এ, একজন যাচ্ছে 60-এ। তো রিলেটিভ স্পিড কত হবে? 40 + 60, তার মানে 100 কিমি/আওয়ার। তো এখানে আমরা মিটার/সেকেন্ডে করে দেবো। তো 100 কিলোমিটার/আওয়ারকে মিটার/সেকেন্ডে করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে। তো আমরা স্পিড পেয়ে গেলাম, ডিস্টেন্স পেয়ে গেলাম, আমাদের টাইমটা বের করতে হবে। তো টাইম t = কি? ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? 175, স্পিড কত? 100 × 5/18, তার মানে 500/18। তো 18টা পাল্টি খেলে কোথায় যাবে? উপরে যাবে। এটা ক্যালকুলেশন করলে তোমরা উত্তর পাবে 6.3 সেকেন্ড। তো অবশ্যই তোমরা বাড়িতে ক্যালকুলেশনটা করবে। কোন ক্যালকুলেশনটা কী বললাম? 175 × 18, নিচে তোমরা পাবে 500, মানে এটাকে এইভাবে লিখে রাখো 5 × 100। এটা ক্যালকুলেশন করলে তোমরা 6.3 সেকেন্ড পাবে। তো ক্যালকুলেশনটা একটু বাড়িতে করে নিও। পরের অঙ্কটা দেখো, খুব একটা ভালো টাইপের অঙ্ক। এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষাতে থাকে। কি বলছে? এক্স ও ওয়াই পাইপ একটি ট্যাঙ্ক যথাক্রমে এত মিনিটে, 60 মিনিটে আর 75 মিনিটে পূর্ণ করে। ট্যাঙ্কের তলায় একটি নিকাশি পাইপ দিয়ে ট্যাঙ্কটি খালি করা যায়। 3টি পাইপ একসঙ্গে খোলা হলে ট্যাঙ্কটি 50 মিনিটে পূর্ণ হয়। তাহলে ট্যাঙ্কের তলায় আরেকটি নিকাশি পাইপ আছে, সেই পাইপ দিয়ে ট্যাঙ্কটি খালি করা যায়। এখন এক্স ওয়াই কী করে? ভর্তি করে। আর একটা পাইপ আছে সেটা খালি করে, সেটা আমরা ধরে নিলাম খালি করা
পাইপটা হচ্ছে জেড, তো জেড পাইপ খালি করে। এখন 3টে পাইপ যদি একসঙ্গে খোলা হয় তখন ট্যাঙ্কটি 50 মিনিটে পূর্ণ হয়। তো নিকাশি পাইপ দিয়ে কতক্ষণে ট্যাঙ্কটি খালি হবে? কিছু নেই অঙ্কে, দেখো এক্স পাইপটি কত মিনিটে? 60 মিনিটে পূর্ণ করে। ওয়াই পাইপটি কত মিনিটে ট্যাঙ্ক পূর্ণ করে? 75 মিনিটে। আর যখন 3টে পাইপ একসঙ্গে খোলা হয়, এক্স প্লাস ওয়াই প্লাস, আমি এখানে জেডের মাথায় মাইনাস দিলাম কারণ জেড পাইপটা কী করে? ট্যাঙ্ক খালি করে। তো এটা কত মিনিটে পূর্ণ করে? 50 মিনিটে। এখন ওই ট্যাঙ্কের ক্যাপাসিটি বের করতে গেলে আমাদের কি করতে হবে? এই 60, 75 আর 50 এদের এলসিএম নিতে হবে, লসাগু করতে হবে। তো এদের লসাগু তোমরা কত পাবে? এদের লসাগু পাবে হচ্ছে 300। তার মানে ওই ট্যাঙ্কের ক্যাপাসিটি আমরা ধরে নিলাম 300 লিটার। তো যদি এক্স পাইপটি 60 মিনিটে পূর্ণ করে তাহলে 1 মিনিটে কত লিটার পূর্ণ করে? 1 মিনিটে 5 লিটার পূর্ণ করে। ওয়াই পাইপটি যদি 75 মিনিটে যদি ট্যাঙ্ক ভর্তি করে তাহলে 300 লিটার ভর্তি করতে তার কত, মানে 1 মিনিটে সে কত লিটার ভর্তি করবে? 75 × 4 করলে, মানে 300কে 75 দিয়ে ভাগ করবে, কত পাবে? 4 লিটার। আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড 3টে পাইপ যখন একসঙ্গে খোলা হচ্ছে তখন 50 মিনিটে ভর্তি হচ্ছে। তো 300 লিটার যদি 50 মিনিটে ভর্তি হয় তো 1 মিনিটে কতটা ভর্তি করবে? এরা 1 মিনিটে 6 লিটার ভর্তি করবে। এখন দেখো এখানে এক্স প্লাস ওয়াই তারা একসাথে কত লিটার ভর্তি করছে বলো তো? 1 মিনিটে 5 আর 4 9 লিটার। বাট এখানে জেড পাইপটা কি করছে? এক্স প্লাস ওয়াই তো 9 লিটার ভর্তি করছে, বাট জেড পাইপ কী করছে? কিছু খালি করছে। কতটা খালি করছে? জেড পাইপ খালি করবে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস, জেডের মাথায় মাইনাস, কত করছে? এরা একসঙ্গে 6। তো এখান থেকে এক্স ওয়াইয়ের ভ্যালু বাদ দিলে, তো 9 থেকে 6 বিয়োগ করলে তোমাদের যে জেড পাইপ 1 মিনিটে 3 লিটার খালি করে। তো বলছে কতক্ষণে ট্যাঙ্কটি খালি করবে? যে টোটাল হচ্ছে 300 লিটার, আর জেড পাইপ যদি 1 মিনিটে 3 লিটার খালি করে তাহলে 300 লিটার খালি করতে তার কত টাইম লাগবে? 300/3, তো কত হচ্ছে? 100 মিনিট কিন্তু টাইম লাগবে। তো জেড পাইপটি 100 মিনিটে ওই ট্যাঙ্কটি খালি করতে পারবে। তো গাইস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 15টি অঙ্ক। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে অবশ্যই তাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও, আর ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবে না। তো গাইস থ্যাংক ইউ, বাই বাই।